আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি বক্তব্য দিয়েছিলেন, তারপর থেকে সেটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একাধিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারোর নাম আমি উল্লেখ করতে চাই না। আসিফ মাহমুদ সাহেব যদি এইটাও ক্লিয়ার করতো, কারণ কোনো ইন্ডিভিজুয়ালরা কিন্তু আন্দোলন করে না, কোনো না কোনো ব্যানারের ছত্রছায়ায়, এটা পলিটিক্যাল হোক কিংবা একটা অর্গানাইজেশন হোক, আন্দোলন কিন্তু চলছিল। তাহলে এই যে ডিপ স্টেটের কথা বলতেছে 29 সাল পর্যন্ত থাকতে পারতো, তাতে রাজি না হওয়ার কারণে এই আন্দোলনগুলো ছিল কিনা, এবং সেই আন্দোলন কিন্তু আজকে নাই। আজকে যে এই সরকার নির্বাচিত সরকার আসছে, নির্বাচিত সরকার আসার পর আমরা ওই আন্দোলন কোনোটা দেখতেছি না, এখন পর্যন্ত দেখতেছি না। এবং এমন অনেকগুলো কথা হচ্ছে যেটা তখন পার পাওয়া যেত না। যেমন ধরুন, একজন দায়িত্বশীল মন্ত্রী বলছে তেলের কোনো সংকট নেই, অথচ পাম্পে 200-250 করে গাড়ি লাইন দেওয়া একটা জায়গায় আসেন। আবার কোনো মন্ত্রী বলছেন যে তেলের অভাবে কি গাড়ি বন্ধ রয়েছে কিনা। আপনার ঢাকা শহরে গাড়ি, তেল নিয়ে একটু পরে কথা বলতে চাই। না, আমি পার্টিকুলার তেলটা আনলাম না, আমি আনলাম না কোনটা, আমি আন্দোলনের কথাটা বলছি। তা আন্দোলনে যে তখন এতগুলো আন্দোলন হইল, আজকে আসিফ মাহমুদ এটা ক্লিয়ার করুক যে আমরা এই শর্তে রাজি হই নাই বিধায় ওই আন্দোলনগুলো হয়েছিল এবং আমাদেরকে ডিস্টার্ব করতেছিল, আমরা থাকতে পারি নাই। এখন যারা আসছেন তারা ওইগুলো মেনে আসছেন কিনা, এই কথাগুলো ক্লিয়ার হইতে হবে। তো আমি আগেও বলছি, এখনো বলছি, জনগণের সাথে প্রতারণা করেন না, কেউই জনগণকে ধোকা দিবেন না। সুতরাং এই আসিফ মাহমুদের কাছ থেকে ক্লিয়ার হইয়া বলতে হবে যে হ্যাঁ, আমরা এই করি নেই বলে আমাদেরকে চলে যেতে হয়েছে, এখন যারা আসছে তারা শর্ত মেনে আসছে, বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। পরিষ্কার কথা, সংবিধানের দোহাই বলে কিছু নাই, সংসদ আছে, সংবিধানে কোনো পরিবর্তন আনতে গেলে সংসদ আনবে, সংবিধান নিয়ে কথা বলতে গেলে সংসদ বলবে, এবং সংবিধান নিয়ে যদি কোনো ভুল কিছু হয় তাহলে সেটার জন্য কোর্ট আছে, কোর্ট সেটাকে প্রোটেক্ট করবে, রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি সেটাকে প্রোটেক্ট করবেন, এবং এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে সাংবিধানিকভাবে সরকার পরিচালিত হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম 3-4-5 মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দেন দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। তবে এই ডিপ স্টেট কারা সেটা আসিফ মাহমুদ স্পষ্ট করে বলতে রাজি হননি। এর আগে এনসিপির আহ্বায়ক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম 10 মার্চ রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেছিলেন, শরীফ ওসমান হাদী হত্যার পেছনে জড়িত ছিল ডিপ স্টেট। তিনিও ডিপ স্টেট কারা সেটা স্পষ্ট করে বলেননি। তার মানে ওনারা জানেন শরীফ ওসমান হাদীর হত্যাকারী কে, কিন্তু ওনারা সেটা বলছেন না। যেখানে এনসিপির সভাপতি বলেছেন যে ডিপ স্টেট শরীফ ওসমান হাদীর হত্যার সাথে জড়িত, আর যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন উপদেষ্টা প্রাক্তন, উনি বলছেন ডিপ স্টেটকে তিনি চোখে দেখেছেন, কথা বলেছে, তাহলে তারা শরীফ ওসমান হাদীর হত্যাকারী কে এটা জানেন, জড়িত কে, এখনো নাম বলছেন না। আমার কাছে এটা আমি দুঃখ পেয়েছি, দুজনের বক্তব্য আমি খুবই দুঃখ পেয়েছি, কেননা তারাই তো শরীফ ওসমান হাদীর হত্যার বিচার সবচেয়ে বেশি জোরালো কণ্ঠে তারাই চেয়েছেন, এবং তাদের সাথে সাথে আমরাও কণ্ঠ মিলিয়েছি, এবং আন্দোলনও করেছেন তারা। এমনকি একটা আলটিমেটামও দিয়েছিলেন ইনকিলাব মঞ্চ ইলেকশনের আগে। তাহলে তারা জানা সত্ত্বেও ডিপ স্টেট জড়িত জানা সত্ত্বেও তারা চুপ করে থেকে আন্দোলন করছিলেন, নামটা বলছিলেন না। এই আন্দোলনের মধ্যে কোথাও তো বলেন নাই কে জড়িত, কারা জড়িত। আমরা ধরে নিয়েছি যে তারা এটা কথার কথা বলছিলেন তখন, কিন্তু এখন তো তারা বলছেন ডিপ স্টেটের সাথে তাদের কথা হয়েছে, এবং সেটা আরো আগে অ্যাপ্রোচ করেছিল, তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল। এইবার আসেন ডিপ স্টেটের ঘটনাটা। ডিপ স্টেট সরকারের গভীরে বা রাষ্ট্রের গভীরে লুকিয়ে থাকা কোনো শক্তি বা প্রতিষ্ঠান বা ব্যক্তি বা ব্যক্তিবর্গ, এমন কোনো একটি সংঘ যারা রাষ্ট্রের নিয়মকানুনকে প্রভাবিত করে, নিজেদের ইচ্ছা মতো রাষ্ট্রকে দেশে এবং দেশের বাইরের পৃথিবীর যে কোনো দেশে তারা থাকতে পারেন। এই ডিপ স্টেট শব্দটা তো এখান থেকে আবিষ্কৃত না, এটা তো পশ্চিমা শব্দ, এবং আমেরিকাতে এই শব্দটা প্রচলিত, পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে এই শব্দটা প্রচলিত। বিশেষ করে শক্তিশালী দেশগুলিতে ডিপ স্টেট নামক একটি অদৃশ্য শক্তির কথা লোকে বলে। এখন আমাদের দেশেও যদি এটা থেকে থাকে, অথবা এটাও তারা বলেছেন, আমি যেটা পড়েছি, যে এখানে বিদেশিও ছিল, ওনারা না আধিপত্যবাদের বিরুদ্ধে, ওনারা না বলেছেন বিদেশি আধিপত্যবাদ সহ্য করা হবে না, পিন্ডি না, দিল্লি না, তাই না, সব না। তাহলে এই বিদেশিরা কোথাকার ছিল? এরা কারা যারা তাদেরকে গিয়ে বলেছে যে আপনারা থাকেন, আপনাদেরকে রাখবো? কাউকে রাখা না রাখা এটা তো জনগণের বিষয় হওয়ার কথা।
তারা তো সবসময় বলেছেন যে জনগণের অভিপ্রায়ে তারা সবকিছু করছেন, জনগণই সবচেয়ে বড়, জনগণের অভিপ্রায় ইউনূস সাহেবের সরকার হচ্ছে, জনগণের অভিপ্রায়ে বলেছেন। কিন্তু তাদের প্রেস সচিব কথায় কথায় বলতেন তারা ম্যান্ডেট পেয়েছেন। এই ম্যান্ডেট তাহলে তাদেরকে কে দিয়েছিল, জনগণ নাকি এই ডিপ স্টেট? কারণ জনগণের কাছ থেকে ম্যান্ডেট পাওয়ার লোক ডিপ স্টেটের সাথে কথা বলবে কেন? তারা তো জানে জনগণ তাদের সাথে আছে। আর ডিপ স্টেট কোন জনগণকে রিপ্রেজেন্ট করে যে তারা এই সরকারকে থাকবে নাকি থাকবে না এই প্রস্তাবাদি দেয়? আবার একটা মজার ব্যাপার দেখেন, বুঝলাম তার আমাদের জনগণকে এই ধরনের রিপ্রেজেন্ট করে, কিন্তু কোনো বিদেশি শক্তি, উনি বলেছেন সেখানে আসিফ যে বিদেশিও ছিল, বিদেশি তো আর আমাকে রিপ্রেজেন্ট করতে পারে না। আর উপদেষ্টা হয়ে একটা বিদেশি শক্তির সাথে এই কথা বলা যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন অথবা থাকবেন না, উনি তো উপদেষ্টার শপথও ভঙ্গ করেছেন। ওনার তো জনগণের প্রতিনিধিত্ব করার কথা। আর ওনাকে একটা লোক এখানে এসে বলতেছে, ধরুন অন্য কোনো দেশের লোক, আপনাকে রাখবো, আপনি রাজি হন, বা শর্ত দিচ্ছে। এগুলো প্রশ্নের জবাব আমরা পাবো না জাকির, জনগণও কোনোদিন পাবে না। এগুলা তারা এইভাবে বলবেন কারণ তারা এক একজন আরেকজনের আয়নার প্রতিবিম্ব হয়ে গিয়েছেন। তারা পুরনো যে তারা রাজনীতি, বলছেন, কিন্তু সেটি পরিষ্কার করে বলা উচিত। পুরনো রাজনীতির যে মানে একটা চেহারা, পুরনো রাজনৈতিক নেতৃবৃন্দের যে এক ধরনের প্রতারণামূলক বক্তব্য, পুরনো রাজনৈতিক নেতৃবৃন্দের যে দেশি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলানো, এগুলোই তো তাদের অভিযোগ ছিল না নতুন বন্দোবস্তে। কিন্তু আমরা দেখলাম তাদের নতুন বন্দোবস্ততেও নতুন বিদেশি, নতুন ডিপ স্টেট, নতুন লোকজন, কিন্তু সেই পুরনো কাহিনী। আমরা একটা ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখতাম, তো সেই বিজ্ঞাপনে একটা নারকেল তেল, তো নারকেল তেলে ওই বিজ্ঞাপনের মধ্যে একজন বয়স্ক লোক এসে বলে, মা ও মেয়ের এত চুল, এমন পরিবারই তো খুঁজছিলাম। তো এখন তো অবস্থা ওই রকম, সকল সরকারের এত ডিপ স্টেট, এমন সরকারই তো খুঁজছিলাম। ব্যাপারটা এরকম হয়ে গেল না? ওনাদের তো নতুন কাহিনী করার কথা ছিল, ওনাদের সময় তো কোনো কিছু ডিপ থাকার কথা ছিল না। তার মানে ওনারা আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা ভঙ্গ করেছেন, এবং আমাদের সঙ্গে এক ধরনের, শব্দটা শুনতে খারাপ লাগবে কিন্তু আমরা প্রতারিত অনুভব করছি। কারণ আমরা ভেবেছিলাম, আমাদের একটা গান আছে আয়ুব বাচ্চুর বাংলাদেশ নামে, সেখানে একটা লাইন আছে, তুমি বুড়ো খোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাস। তা আমরা তো ভেবেছিলাম বুড়ো খোকাদের এই ভুলের ইতিহাসটা এবার শুদ্ধ করবেন তারা নতুন বন্দোবস্তের ভিতর দিয়ে। তারা বলেছেন না নতুন বন্দোবস্ত, আমরা তো দেখলাম তুমি ছোট খোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাস। তাহলে বুড়ো খোকার সাথে ছোট খোকার কি মিল? একই তো মিল। আমার আর কিছু বলার না, আমি হতাশ, আমি বিব্রত, আমি নিন্দা প্রকাশ করছি, আমি প্রতিবাদ করছি, আমি জনগণ হিসেবে অসহায়ত্ব বোধ করছি, এবং আমি জনগণ হিসেবে সেই পুরনো জায়গাতে ফিরে গিয়েছি যখন আমাদের আসলে কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে ডিপ স্টেটের। ডিপ স্টেট দেশি বিদেশি বলা হচ্ছে। তুষার বাকি রাখছে কি আমি যে বলবো এই ডিপ স্টেট নিয়ে? সংবিধানকে ডিপ স্টেট অ্যালাউ করে রাজ্জাকি ভাই? আসি সংবিধানে পরে আপনার এখানে সংবিধান না না, সংবিধানে এখানে যা আছে এটা সবই হলো বাংলাদেশি লোকের কাজ। ডিপ স্টেট আসলে কি এটা একটু বলা দরকার। ডিপ স্টেট হইল স্টেটের মধ্যে স্টেট, অর্থাৎ একটা একটা স্টেট হইল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্র চালায়, আর দায়িত্ব পান নাই এমন কিছু ব্যক্তি রোল প্লে করেন, এবং ওই যে দায়িত্ব যারা পেয়েছেন রাষ্ট্র চালানোর জন্য তাদের উপরে তারা প্রভাব ফেলতে পারেন। এই যে প্রভাব ফেলার ক্ষমতা যারা এই মানে রাষ্ট্র চালানোর দায়িত্বে নাই কিন্তু প্রভাব ফেলার ক্ষমতা আছে, এদেরকে ডিপ স্টেট বলে। এখন এই ডিপ স্টেট কিন্তু এই যে তুষার যেটা বলল পশ্চিমা শব্দ, হ্যাঁ আমরা ওই দিক থেকে এই শব্দটা আমাদের কাছে আসছে। তো এখন এই ডিপ স্টেটের ভিতরে আসিফ মাহমুদের যে কথা, তাতে মনে হয় দেশি এবং বিদেশি সদস্য ছিল তার বক্তব্যে। তার বক্তব্যে আর একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে 29 সাল পর্যন্ত তারা ইচ্ছা করলে থাকতে পারতো, সাবজেক্ট টু কন্ডিশন যে ডিপ স্টেট যে প্রস্তাবগুলো দিছে সেগুলো মেনে নিলে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তারা থাকতে পারেনি বলতে হয় তারা রাজি হন নাই, আর নয় তাদেরকে বলছে তোমরা যদি ডিপ স্টেটে আমরা যেটা বলতে সেটা যদি না শোনো তাহলে তোমরা নির্বাচনের দিকে আগাও, এটা আমার ধারণা বলতেছি। এবং ফাইনালি নির্বাচনে গেল। তাহলে নির্বাচনের পর যারা আসলো এরা তো নির্বাচন করে সরে গেল, ডিপ স্টেটের কথা তারা মানে নাই বিধায়। এবং ডিপ স্টেট কি কি শর্ত দিছিল সেগুলো কিন্তু তারা বলে নাই, এখনো বলে নাই যে কি কি শর্ত দিছিল। বলছে
ডিপ স্টেট তো বলছে থাকতে পারতেন 29 পর্যন্ত। এখন কিছু আমরা যেটা পেয়েছি তারা সেটা বলতে চাচ্ছে 29 পর্যন্ত যদি তারা থাকে তাইলে পরে বিএনপির যারা আছে, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে, সেই মামলা মোকদ্দমাগুলোর মোটামুটি একটা জাজমেন্ট হয়ে যাবে। যারা মোস্ট ইম্পর্টেন্ট, যারা আজকে যারা নির্বাচিত করে যারা ক্ষমতায় আসে, তাদের তো অনেকেই আসতে পারতো না যদি 29 সাল পর্যন্ত তারা থাকতে পারতো। তাহলে যে ডিপ স্টেটের প্রস্তাবটা কি এরকম ছিল যে বিএনপিকে মাইনাস করা হোক? মানে আমরা তো পরিষ্কার না বিষয়টা, না যেহেতু বলা বিস্তারিত তো জানা যায়নি। যতটুকু জানা গেছে, হ্যাঁ, বিএনপির মামলা ছিল, সেই মামলাগুলোর যাতে রায় হয়ে যায়, যায়। তা রায় হয়ে গেলে তো আপনি দণ্ডপ্রাপ্ত হবেন, এবং 2 বছরের অধিক দণ্ডপ্রাপ্ত হইলে তো সেই লোকটা নির্বাচনে কন্টেস্ট করতে পারে না। তাহলে ডিপ স্টেটের রোলটা কি ছিল? ডিপ স্টেট কি এইটাই চাইছিল? তাহলে তারা ব্যর্থ হয়েছে। তা এখন সেইটা তারা এখন নির্বাচনের পরে এখন এই যে কথাটা বললো ডিপ স্টেট, কিন্তু ডিপ স্টেটটা কারা, কি, এটা সেটা তো বলে অদৃশ্য নাই একটি বিষয়। সে তো বলে না, কি বলেনি, কিন্তু কেউই বলছে না, কেউই বলছে না। কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি রাষ্ট্রের গ্রেটার ইন্টারেস্টের জন্য, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, যেটা তুষার ভাই বলেছে, আমি একমত যে অন্তত আসিফ মাহমুদের এই জিনিসগুলো ক্লিয়ার করা উচিত, এবং সরকার যদি সেখানে গুরুত্ব না দেয় তাইলে সেটাও কিন্তু আমরা ভিন্নভাবে ভাববো যে একটা রাষ্ট্রে ডিপ স্টেট কাজ করছে এবং তাদেরকে 29 সাল পর্যন্ত থাকতে দিয়েছিল, যেখানে বিএনপির বিরুদ্ধে মামলাগুলো কার্যকর করে তাদেরকে দণ্ড দিয়ে তাদেরকে নির্বাচনের অযোগ্য করার একটা ইনডাইরেক্ট বাতাস সে দিছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকারের গুরুত্ব দেওয়া উচিত। আর যদি না দেয়, গুরুত্ব যদি না দেন, তাইলে সেটা কেমন হবে, সেটা আর একটা আসপেক্ট আমি ধরবো। কারণ আপনি কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর ক্ষমতায় আসতে পেরেই কি আপনি ভুলে যাবেন? তার মানে কি আমরা কি খালি ক্ষমতার পালাবদল, যে যখন ক্ষমতায় থাকবো আমি ক্ষমতায় আসার পর অতীত ভুলে যাব কিংবা কোনো অ্যাকশনে যাব না? এটা তো ঠিক না। ডিপ স্টেট যদি আজকে আসিফ মাহমুদদের বেলায় থেকে থাকে, আর একটা সরকারের বেলায় যে থাকবে না, তারই কি গ্যারান্টি আছে? সুতরাং আমার কাছে মনে হয় আসিফ মাহমুদ সাহেব বলছেন না, ভালো কথা, কিন্তু সরকারের তো দায়িত্ব আছে তার কাছ থেকে এই জিনিসগুলা উদ্ধার করার। অ্যাটলিস্ট আমি যে ডিপ স্টেট বলতে কারা ছিল, এখন সেটা যদি সরকার করতে না পারে, তাহলে একটা ধোঁয়াশা ব্যাপার থাকলো, এবং আমরা এই ধোঁয়াশার মধ্যে থাকবো কেন? সবাই কথা বলে পার পেয়ে যাবে। আপনি যেমন ধরেন, আমরা নির্বাচনের কি শুনছি, যে ছাত্ররা নিয়োগ দিছিল ইউনূস সাহেবকে, এবং নির্বাচনে মানে ছাত্রদের পক্ষে ইউনূস সাহেব প্রভাব বিস্তার করতে পারেন, এমন কথা ছিল। কিন্তু আমি যদি এইটা দেখি যে আজকে যদি তর্কের খাতিরে বলি, আজকে যদি এনসিপি সরকার গঠন করতো ফর এক্সাম্পল, আর সেই এনসিপির ভিতরে যদি মনে করেন মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদরা আবার মন্ত্রী হিসেবে জায়গা নিত নির্বাচন না করে, তাহলে আমরা কি বলতাম? যে ইউনূস সাহেব যেটা বলছে সেটা জাস্টিফাইড, ছাত্রদের পক্ষে কাজ করেছে। কিন্তু আমি উল্টো দিকটায় যদি আসি, আপনি খলিলুর রহমান, যাকে নাকি বিএনপি চরমভাবে বলা হয়েছিল তাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আজকে তো তিনি মন্ত্রী। আপনি যত কথাই বলেন, এই প্রশ্ন তো আসবে রে ভাই, আসবে না যে আজকে উনি তো মন্ত্রী। আবার এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে দিছিলেন অ্যাটর্নি জেনারেল বানাইছিলেন, উনি আজকে আইন ও বিচার মন্ত্রী। একটা জিনিস মার্ক করার আছে এখানে, আপনি একই ফুটেজের আসামি ছিল 4, 5, 7 জন 10 জন যাই থাকুক না কেন, তার ভিতর থেকে কিন্তু মৃত্যুদণ্ড এক্সিকিউট করা হয়েছে। মতিউর রহমান নিজামী, তারপরে মুজাহিদ সাহেব, তারপরে কাদের মোল্লা, তারপরে দেলোয়ার হোসেন সাইদ সব মারা গেছেন। আচ্ছা, কার্যকর করা হয়েছে তো। সেম ফুটিং এর আসামি কিন্তু এটিএম আজহারুল, ওনার কিন্তু রিভিউ পিটিশনের মাধ্যমে উনি খালাস পেলেন। তাহলে আপনি তখন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, যদি বলি সেই অ্যাটর্নি জেনারেল আজকে যারা সরকার তার পক্ষের, বললে সবাই উড়িয়ে দিবেন আমাকে যে না, ওটা অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু উনি যেহেতু অ্যাটর্নি জেনারেল পদ থেকে রিজাইন করার পর আজকে যারা সরকার গঠন করছে তাদের নমিনেশন নিয়ে যখন এমপি হয়েছেন এবং আইসা আইন ও বিচার মন্ত্রী হইলেন, তাহলে উনি তাদের লোক। নর্মাল করছে তো, তাই আমি বলবো, কারণ তাকে তো নমিনেশন দিচ্ছেন। তখন কিন্তু এটিএম আজহারুল হক সাহেব খালাস পেয়েছেন। তার খালাস পাওয়া আর দণ্ড হওয়া, এটা নিয়ে আমি কোনো বিতর্ক করব না, কারণ এটা কোর্টের ভার্ডিক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা তো নর্মাল করে সেম ফুটিংয়ের আসামি, কিছু এক্সিকিউট হয়ে গেল আর কিছু হইল না, হইলেন না, এ সময় কিন্তু
আজকে যারা সরকার তাদের লোকই ছিল অ্যাটর্নি জেনারেল, বলবেন ওই যে বললাম অন্তর্বর্তীকালীন সরকারের না, যেহেতু উনি পরবর্তীকালে নমিনেশন নিয়ে এমপি হয়েছেন এবং আইনমন্ত্রী হয়েছেন নাকি, সুতরাং আপনি ধরে নিতে পারেন। আবার এটিএম আজহারুল সাহেব মুক্তি পেয়ে তিনি এখন কিন্তু এমপি। সুতরাং আপনি যদি ওইভাবে ডিপ স্টেটের চিন্তা করেন, একটু বড় পরিসরে যদি আমি বলি, আপনি লক্ষ্য করে দেখেন তো মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে এমপি হয়েছে না, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে এমপি হয়েছে না, হয়েছে তো? জি। আচ্ছা, তারপরে আর কি কাশেম সাহেব, মীর কাশেম সাহেবের ছেলে এমপি হয়েছে না, হয়েছে তো? তারপরে আপনি যদি আসেন হাম্মাম, মানে সালাউদ্দিন কাদের এমপি। আচ্ছা, সে বিএনপি ঘরানার বুঝলাম, কিন্তু বাকি যারা হয়েছে তারা কিন্তু প্রত্যেকের পিতা মৃত্যুদণ্ড প্রাপ্ত, এবং যেই মৃত্যুদণ্ডগুলো নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে। তো তারা কি এত পপুলার যে পাশ করে আসলো? তাহলে ওই যে রেজওয়ানা বলছিল যে মেইন স্ট্রিমে আমরা উগ্রবাদীদেরকে আসতে দেইনি, তাহলে এই যে যারা আসছে এত পপুলার, এত ভোট পাইছে, নাকি তাদেরকে আনা হয়েছে? এটা তো ডিপ স্টেটের রোল। তাহলে তাদেরকে আনার মানে কি? তাদেরকে আনার মানে কি পেইন লাঘব করা? অর্থাৎ এই এদের পিতাদেরকে হারানোর পর এটাকে কি আমরা করছি, ব্যালেন্স করছি যে ভুলে যাও অতীত, কষ্ট ভুলে যাও। কারা করছে এগুলো আপনার সেটা তো মনে হয় সেকেন্ডারি। আপনি যদি এখন রেজওয়ান আপনি বলছেন যে উগ্রবাদী যাতে আসতে না পারে, আর উগ্রবাদী যদি আসতে না পারে বলতেছে, আবার মতিউর রহমান নিজামীর ছেলে পাশ করে আসলো, দেলোয়ার হোসেন সাইদের ছেলে পাশ করে আসলো, যাদের কথা বললাম যে পাশ করে আসলো, এরা কি সত্যি পপুলার জনগণ ভোট দিছে? যেহেতু ওই শব্দটা আসছে, পাশাপাশি গণভোটের নিয়ে আপনাকে দুইটা গেজেট হয়েছে আপনি জানেন। প্রথম গেজেট হলো 13 তারিখ, তারপর একটা গেজেট হলো 7 দিন পরে, সেখানে 10 লাখ ভোট বাতিল করা হয়েছে। তখন তো আপনার কোশ্চেন মার্ক থাকতেই পারে। সুতরাং এটা কি নির্বাচনটা কি ইঞ্জিনিয়ারিং, এই যে ডিপ স্টেট যেটা আসিফ মাহমুদ বলল, আজকে যে কোনোভাবেই হোক এটাকে ব্যালেন্স করাটা নির্বাচন কিনা? আপনি দেখেন সবাই কিন্তু মোটামুটি সাইলেন্ট হয়ে গেছে। আমরা চাই না সাইলেন্ট হলে ভালো, পার্লামেন্টের লড়াই করলে ভালো, কিন্তু আলটিমেটলি বিষয়টা দাঁড়াইলো কি? এদিকে আবার বলা হচ্ছে যে শফিকুর রহমান সাহেবকে পাশ করানো হয়েছে, নাহিদ ইসলামকে পাশ করানো হয়েছে, তার সবাইকে এইটা পাশ করানো হলো। গণভোটে বলছে না ভোট বেশি পড়ছে, হাতে পাশ, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং। শুধুমাত্র যে 2/3 মেজরিটি বিএনপি পাইছে, এইটাই কি শুধু এই অংশটা কি পরিশুদ্ধ? অনেক প্রশ্ন আসে। সুতরাং এই ডিপ স্টেটের যে বিষয়টা, সেই ডিপ স্টেটের বিষয়ে এই রেজওয়ানা সাহেব ইনভলভ ধরতে পারেন, আপনি খলিলুর রহমান সাহেব, আপনি আসিফ মাহমুদ, যাদেরকে বলেন, আলটিমেটলি তো তারাই পুরা চাবিকাঠি নাড়াইছে। সুতরাং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করে, গবেষণা করে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, অ্যাকশন নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এরকম আর না। এটা রাষ্ট্রে ভাই, আমরা কি সবাই ভিকটিম হব? শুধু এরকম এই সব কিছু করে একটা সরকার চলে গেল, আরেকটা সরকার বসে গেল, কত ত্রুটি বিচ্যুতি। ডিপ স্টেট 29 সাল পর্যন্ত থাকতে পারতেন, থাকতে পারলেন না কেন? মানলেন না তাই থাকতে পারলেন না। কি মানলেন না সেটা বলেন না। এগুলো পরিষ্কার করা দরকার। জনগণকে ভাই আর ঠকায়েন না, আমাদের অনুরোধ। রাষ্ট্রকে বলবো, জনগণকে, সাধারণ জনগণ, আমরা সবাই সাধারণ, আমাদেরকে ঠকায়েন না। জি, তুলছিলেন। কিন্তু আমার একটি কথা, যে এই ডিপ স্টেটের প্রভাব কি আসলে চলতেই থাকবে, বা আগামীতেও কি এ ধরনের কোনো আশঙ্কা বা গল্প কি আমরা শুনতে পাবো কিনা? এই বিবৃতি যেটা এসেছে এবং তার আগে কিছু মন্তব্য, এইটুকু কিন্তু আমাদের জ্ঞান এই ডিপ স্টেট সম্পর্কে। আমরা তো আর তাদের সাথে কথা বলিনি, আমরা জানিও না তারা কারা। ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অনেক নাম ধাম আসে, এগুলি কতটুকু বিশ্বাসযোগ্য সেটা আমরা জানি না, কিন্তু আসল তথ্য তো আসিফ মাহমুদ জানেন, কারণ তারা তো এটা শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় কাকে থাকতে বলা হয়েছিল 2029 সাল পর্যন্ত? তাহলে এই পুরো উপদেষ্টা পরিষদটা, ডক্টর ইউনূস সহ, তাহলে ওনারা কি ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন? ডক্টর ইউনূসও বলেছেন, ওনাকে তো তাহলে জিজ্ঞেস করা উচিত। রিজওয়ানা হাসানের নাম উনি বললেন, বা ধরেন আসিফ নজরুল ভাই আছেন, তারাও কি ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন? নাকি সরকারের মধ্যেই ডিপ স্টেটের লোক ছিল, তারা আলাদা এরা আলাদা? মানে দেখেন কত ধরনের প্রশ্ন। কিন্তু একটা জিনিস দেখেন, একটা কথা বলা হয়েছে যে ডিপ স্টেট নাকি বলেছিল যে বিএনপির অনেকের নামে তো মামলা আছে, তাহলে সেই মামলায় সাজা হয়ে যাবে, হয়ে গেলে তার নির্বাচন করতে পারছে না, তাহলে 2029 পর্যন্ত থাকো। তার মানে ডিপ স্টেট আমাদের আদালতকে প্রভাবিত করে, কার সাজা হবে এবং হবে না এটা তারা ঠিক করে। সেই বিষয়টি আছে। আর আওয়ামী লীগের বিষয়ে দেখেন, দেবে না, কাউকে ঢুকাবে, কাউকে ঢুকাবে না, ব্যাপারটা এরকম না। তার মানে কি আমাদের বিচার ব্যবস্থা ডিপ স্টেটের কথা শুনে? তাহলে এই উকিল সাহেবদের কি দরকার, তাই না? আমরা জানবো যে কে ডিপ স্টেট, আমরা তার কাছে গিয়ে ধর্ণা দিব, তারপরে তারা ডিসাইড করে দেবেন রায় কি হবে, তারপরে হবে। ব্যাপারটা কি এরকম?
আমার তো মনে হয় যে ডিপ স্টেট কি এইটা সুমতো বলে না, কোর্ট শতপ্রবৃত্ত হয়ে জানতে চায়। আমি তো জানি না রাজ্জাকি ভাই মানে তত্ত্ব। তারপরে কি হলো, তারপরে বলল ডিপ স্টেটের সাথে তারা কথা বলেছেন। তাহলে তারা ডিপ স্টেটকে চিনেন, তারা কি এখন কথা বলা বন্ধ রেখেছেন? আমাদেরকে কি ওনারা নিশ্চিন্ত করতে পারবেন যে তারা এখনো কথা বলছেন না? আচ্ছা, তারপর একটা প্রশ্ন আছে, ডিপ স্টেট তাদের কথায় রাজি হলো না, তাহলে যারা ক্ষমতা এসেছে তারা রাজি হয়েছে? উনি কি সেটাই বলতে চাচ্ছেন? তো তাদেরকে তো ডিপ স্টেট আসতেই দিতে চায় নাই। তো যাদেরকে আসতে দিতে চাইলো না, এরা রাজি হলো না বলেই ওরা চলে আসলেন। ব্যাপারটা কি এরকম? হলো না বলে তাদেরকে জনগণ তো ডিপ স্টেটের কথা জানতো না, তাহলে ভোট হয়েছে, জনগণ ভোট দিয়েছে, ভোটেই সরকার এসেছে। দেখেন এই কথাটার মধ্য দিয়ে কতগুলি জায়গা ছোট হয়েছে। আদালত ছোট হয়েছে, সংবিধান ছোট হয়েছে, রাষ্ট্র ছোট হয়েছে। গত উপদেষ্টা পরিষদ তারা একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকে গিয়েছেন এবং জনগণের ভোটে একটা সরকার এসেছে, বলা হচ্ছে যে না ডিপ স্টেটের কথা রাজি হই নাই বলে ওনারা এসেছেন, রাজি হলে তো আমরাই আসতাম। তার মানে জনগণও ছোট হয়েছে। এবং তারপরে তারা বলছেন যে আমরা কথা শুনি নাই। ভালো কথা শুনেন নাই, প্রস্তাবগুলো কি সেটা বলেন। আমরা জানতাম ডিপ স্টেট কি মানতে বলে, যেটা আপনারা মানেন না। এত দেশপ্রেমিক আপনারা মানেন নাই। আবার এখন তাদের বিরুদ্ধে অভিযোগও করে, কারণ কি এগুলোর? আবার তারা হত্যাকারী কিন্তু তাদের প্রস্তাব বলে না, আবার হত্যার বিচারও চায় কিন্তু তাদের নাম বলে না। কিন্তু আবার তারা দেখেন অভিযুক্ত করেছে ষড়যন্ত্রের মধ্যে তারা আছে। আপনি যদি একজন সাধারণ ছাত্র হতেন আর আপনাকে খালি প্রশ্ন করতাম যে এই কথার অর্থটা শুধু বলেন, আপনি পারতেন? পারতেন না, আমিও পারতাম না, রাজ্জাক ভাবে পারতো না। এটা ওনারাই শুধু পারবেন, কারণ ওনারা তো অটো পাস। ওনারা অটো পাস অ্যালাউ করেছেন এই দেশে, পরীক্ষা ছাড়া পাস করে দেয়। তো যারা পরীক্ষা ছাড়া পাস করতে দেয় তারা আবার নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে দেয় না। আর তাদের সমস্ত কাজের মধ্যে স্ববিরোধিতা। তারা কি করেছিলেন? সমস্ত আন্দোলনকারী দলগুলিকে বলছিলেন যে এটা লীগ, রিকশা লীগ, আনসার লীগ, পুলিশ লীগ, এই লীগ, যখন আন্দোলন হলেই বলে। তারপরে এক পর্যায়ে তাদের প্রেস সচিব বলতে শুরু করলেন, জানেন কতগুলি ব্লকেড হয়েছে, কতগুলি আন্দোলন হয়েছে আমাদের বিরুদ্ধে। তার মানে হাজারের উপরে তারা বলেছিলেন সংখ্যাটা, যে এতগুলি নাকি আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। এই 1100 লীগ, 1000 লীগ, 1000 পার্টি, আলাদা আলাদা দলবল তারা প্রতিবাদ করেছিল। তো এদের না কোনো সমর্থন নাই? যাদের সমর্থন নাই তারা 1000 বার এসে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে। তাদের কথাবার্তার না কোনো আগামাথা নাই। এই গাছের শিকড় কোন দিকে আর এই গাছের মাথা কোন দিকে এটা বোঝা খুবই কঠিন। এরা এক লতা, এরা যে বৃক্ষে স্বার্থ সেই বৃক্ষকে জড়িয়ে ধরে উপরের দিকে উঠে। এই জন্য এরা বিএনপির কাছে গিয়ে বলেছে আমাদেরকে নেন, নেয়নি। এরপর তারা জামাতের কাছে গিয়ে বলেছে আমাদেরকে নেন, নিয়েছে। এই জন্য বিএনপি এখন ভালো না, জামাত এখন ভালো। জামাত ধরেন যদি ক্ষমতায় চলে যাইতো তখন তারা ডিপ স্টেটের নাম বলতেন আমাদেরকে ডিপ স্টেট এটা এটা বলেছিল। এখনো বলে না, তখনও বলতো না, তখন আরো চুপ করে থাকতো। কারণ এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সময় তারা উপদেষ্টা ছিলেন না, তখন তারা চুপ করেছিলেন কেন? তখন ডিপ স্টেটের নাম ফাঁস করেন নাই কেন? কেন বলেন নাই? ওনাদের কোনো কথা না, ওনারা জবাব দেন না। ওনারা জবাবদিহিতার ঊর্ধ্বে, ওনারা সব কিছুর থেকে দায়মুক্ত। ওনারা মনের যা ইচ্ছা তাই করেছেন, তাই করবেন, ভবিষ্যতেও তাই করবেন। ওনারা নতুন দিন এনেছেন, নতুন বন্দোবস্ত এনেছেন, কিন্তু নতুন বন্দোবস্তের প্যাকেট খুললে দেখি ভিতর থেকে ওই একই পচা মাছ বেরোয় আসে। তাহলে আর লাভ কি? তাহলে এত আন্দোলন, এত রক্তক্ষয়, কি লাভ হলো? একটি বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে আমাদের সামনে। এই প্রশ্ন দাঁড়িয়ে যায় না, এই প্রশ্ন আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে। এই প্রশ্ন আমাদেরকে প্রতিনিয়ত ভবিষ্যতের সকল প্রতিবাদকে, সকল আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে। মানুষ কেন ন্যায়ের পক্ষে দাঁড়াবে যদি এটাই হয় অবস্থা? ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যদি দেখে যে সেই আন্দোলনের ফলাফল কিছু মানুষ নিচ্ছেন, কিছু মানুষ এমপি হয়েছেন, কিছু মানুষ মন্ত্রী হবেন, কিছু মানুষ বিরোধী দলের নেতা হবেন, কেউ বলবে আমরা পক্ষে, কেউ বলবে আমরা বিপক্ষে, আর দূরে দাঁড়িয়ে বা বসে বা শুয়ে ডিপ স্টেট গোফ আছে কিনা জানি না, গোফ থাকলে তা দেয়, কিংবা ধরেন টাক আছে কিনা জানি না, তাহলে হয়তো টাকে হাত বুলায়, কিংবা ধরেন দাড়ি আছে কিনা জানি না, তাহলে হয়তো দাড়ি ওই যে মুচড়ায়, কিংবা ধরেন ক্লিন শেভ কিনা জানি না, ডাবল আফটার শেভ লাগিয়ে ঘুরে। উই ডোন্ট নো দেয়ার ফেসেস অ্যান্ড দে আর স্টিল হাইডিং দ্য ট্রুথ। অ্যান্ড হাইডিং দ্য ট্রুথ, সত্যকে গোপন করে তারা কি বলে? সত্যকে গোপন করে তারা বলে যে আমরা এইখানে সত্য
সত্যের পক্ষে এসে দাঁড়িয়েছি, ন্যায়ের পক্ষে এসে দাঁড়িয়েছি। এখানে কোনোভাবে আমি কোনো অসুবিধা দেখি না যদি জাতীয়তাবাদী দল এই সংবিধান অনুযায়ী, তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তাদের এই সরকার এবং রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে। পরিচালনাটা সবসময় চেষ্টার, আপনি 100% সাকসেসফুল পৃথিবীতে কিছু নাই। 70, 80, 90% হবে। যেটা হবে না সেটা নিয়ে বিরোধী দল আছে, তারা সমালোচনা করবেন, তারা সেটা ঠিক করতে বলবেন। এখন ওনারা যদি মনে করেন যে না, জুলাই সনদের ভিত্তিতে দেশ চালাতে হবে, আই এম সরি টু সে দ্যাট, আই ডোন্ট অ্যাগ্রি। সনদ একটি দায়িত্ববোধ তৈরি করেছে আমাদের মধ্যে। কিসের দায়িত্ববোধ? যে আমাদের কিছু সংস্কার করতে হবে এবং সেই সংস্কার জনগণের পক্ষে হইতে হবে, কারো ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে না। সেই সংস্কার কারো পক্ষে বিপক্ষে নয়, জনগণের পক্ষে। এবং এই সংস্কারগুলি কোনোভাবেই বেআইনি সংস্কার হইতে পারবে না, গায়ের জোরে হইতে পারবে না, যেটা তারা সবসময় করে আসছেন। গায়ের জোরে একটা অন্তর্বর্তী সরকার বানিয়েছিলেন, গায়ের জোরে একটা ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন, গায়ের জোরে এখন আবার এগুলো বলে দিচ্ছেন, আবার গায়ের জোরে বলেন না। এই গায়ের জোর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সংবিধান। সংবিধানের ভিতরে সেই সংবিধানকে পরিবর্ধন, সংযোজন, পরিমার্জন, আরও কি কি শব্দ আছে আমি জানি না, সব শব্দ এগুলো সব সংসদে বসে করতে হবে এবং সংসদে আলোচনা করতে হবে। আর রাজপথে যান না, কে না করেছে রাজপথে যেতে? কাউকে যাবেন, ডাকবেন, ডাকলে আপনি যাবেন, নাহলে আমি যাবো, নাহলে রাজ্জাকে ভাই যাবে, অথবা আমরা তিনজনই যাবো না, অন্য লোকেরা যাবে, কেউ যাবে না। ওনারা ডেকে তো এটা ডাকবেন। এটা আবার হুমকি দেওয়ার কি আছে যে আমরা রাজপথে চলে যাবো আমাদের কথা না শুনলে? এই হাম না করে হয় তারা সংসদে থাকবেন, না হলে তারা রাজপথে গিয়ে শক্তির পরীক্ষা দিবেন। দেন, কেউ তো না করে না, এটা তো গণতান্ত্রিক অধিকার। সংবিধান অনুযায়ী উনি রাজপথে যেতে পারেন, উনি রাজপথে গিয়ে বিভিন্ন বক্তৃতা দিতে পারেন, নানান কথাবার্তা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনারা রাজপথ থেকে আটকে রাখেন। তবে রাজপথে যদি আইন ভঙ্গকারী কাণ্ড কারখানা করেন, তাহলে আমি সরকারকে বলবো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। ওনারা যে রাস্তা বন্ধ করে আমাদের গাড়ি চলাচলের পথ এবং পথ চলাচল বন্ধ করেন, আমরা বলবো সরকারকে ব্যবস্থা নিতে। কারণ আমাদের এখন আর ওই আন্দোলন করার ধৈর্য নাই, আমাদের আন্দোলন করার কোনো ইচ্ছাও নেই। কারণ আমরা তো দেখে ফেলেছি যে ওনারা ডিপ স্টেটের সাথে গল্প করে। আমরা কি করে বুঝবো যে ওরা আন্দোলন ডিপ স্টেটের কথা অনুযায়ী করছেন না? আমরা কি করে বুঝবো ওনারা ওদের পরামর্শ শুনছেন না? এই আন্দোলন তাদের পরামর্শ হচ্ছে না। এই আন্দোলনের নতুন কোনো ওনারা হয়তো বলবেন যে এটার সঙ্গে ডিপ স্টেট নেই। ওনারা বললে আমরা কি করে বিশ্বাস করবো? ওনারা তো বলেন নাই কে ডিপ স্টেট, আমরা তো চিনি না। তো এই বাটিকুলাস ডিজাইনের আন্দোলন তো আমরা পছন্দ করি না। এর চেয়ে বাটি নিয়ে রাস্তায় বসে থাকলে ভালো, যে একটা টাকা উঠবে, টাকা উঠলে সাধারণ মানুষকে ওনারা সাহায্য করবেন, মানুষ ত্রাণ পাবে, মানুষ ভালো কিছু পাবে, অথবা খেজুর বিতরণ করবে। 72 সালের সংবিধান, বারবার বলতেছি, দেখেন এই সংবিধানের উপরে লেখা আছে কি জানেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। এখানে লেখা নাই যে সংবিধান 1972। এটা 72 সালে ফরমেশন হয়েছে, ফর এক্সাম্পল। কিন্তু এর উপরে যখন লেখা থাকবে যে 1972, তাইলে এটা পার্টিকুলার। যেমন ধরেন নারী ও শিশু নির্যাতন আইন 2003 লেখা আছে, এটা তো জানো তুষার ভাই? হ্যাঁ, নিশ্চয়ই। নারী ও শিশু নির্যাতন আইন 2003। এরপর ধরুন এটা 2007-এ অ্যামেন্ডমেন্ট হয়, 2011-তে অ্যামেন্ডমেন্ট হয়, অ্যামেন্ডমেন্ট হইতে পারে, কিন্তু নাম থাকে নারী ও শিশু 2003, সংশোধিত 2016। 72 লেখা থাকলে লিখতো বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ সংবিধান 1972, সংশোধিত 2016। এটা 72 লেখা নাই। অর্থাৎ সংবিধান পরিবর্তনশীল হইতে পারে। পরিবর্তন মানে কোনটা? সংস্কার, সংযোজন, বিয়োজন। আবার এই সংবিধান এমনভাবে লেখা উচিত না যে তার সাকসেসর যারা পরবর্তীকালে আসবে, আজকে যেমন বিএনপি ক্ষমতা, তার সাকসেসর কালকে যদি তুষার প্রধানমন্ত্রী হয়, সে সাকসেসর। এই বন্ধ না করাটা হইল সংবিধানের কাজ। কিন্তু বিগত সরকার এই সংবিধানটাকে এমনভাবে রেখে গেছে যে তার সাকসেসররা এসে সংশোধন করতে পারবে না। যদি বলেন কিভাবে, আমি দেখাচ্ছি। এই সংবিধানের 142 অনুচ্ছেদ, দেখানো লাগবে না, এই বইটা নিয়ে আসছি আমি, যেটা আমরা প্রায় মুখস্থ করে ফেলেছি। হ্যাঁ, এই 142-এ আছে কি, যে এই সংবিধান পরিবর্তন, সংশোধন, বিয়োজন, সংস্কার সব করতে পারবে 2/3 মেজরিটি সাংসদের মতামতের ভিত্তিতে। সেই 2/3 মেজরিটি কিন্তু আজকের বিএনপি সরকারের আছে। সুতরাং তারা এইটা তাদের যেমন খুশি তেমন সংশোধন করে নিতে পারে 142 মোতাবেক। কিন্তু সংবিধানের 7-এর খতে বলা আছে, এই সংবিধানের 7-এর খ অনুচ্ছেদে বলা আছে, 142 অনুচ্ছেদে যাহা কিছু বলা থাকুক না কেন,
এই সংবিধানের প্রথম ভাগে যা আছে, দ্বিতীয় ভাগে যা আছে, আরো কিছু অনুচ্ছেদ উল্লেখ করা আছে, এইগুলা কোনো রকম পরিবর্তন করা যাবে না। এবং এই 7-এর খ, 7-এর ক, 4-এর ক সব কিন্তু প্রথম ভাগে, অর্থাৎ আপনি এইগুলোতে হাত দিতে পারবেন না। হাত দিলে 7-এর কতে বলা আছে কি শাস্তি, ভয়াবহ। রাষ্ট্রদ্রোহিতার শামিল, এবং মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি, পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ শাস্তি। সুতরাং এটা তামাশা নয়। আমি এটাকে সর্বোচ্চ আসনে মূল্যায়ন করতে চাই, কিন্তু সরকার ভুল করে গেছে কি, আপনার জন্য সুযোগটা রাখে নাই এটার ভিতরে ঢোকার, যেটা আমি আগে বললাম। আপনার সংস্কার করার পথ বন্ধ করে দিছে। এখনো কিন্তু এই সরকারি দল হিমশিম খাচ্ছে, এখনো কিন্তু ঢুকতে পারেনি। বারবার বলতেছে সংবিধানের কথা, ফাইন। যেমন ধরেন এই সংবিধানের 4-এর কতে বলা আছে, আমি পড়ে শোনাবো, একটু সময় নাই, আমি পড়ে শোনাই। এটা জাতির জন্য ভালো হবে, আপনার আমার জন্য ভালো হবে। আর তুষার তো একটা আচ্ছা, expert ভালো লোক। ক্লাস হচ্ছে। হ্যাঁ, তুষারের জন্য খুবই ভালো হবে। আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহ সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। বঙ্গবন্ধুর ছবিটা, আমি বঙ্গবন্ধুর মানি না মানি আমার কিচ্ছু আসে যায় না, আমি তো সংবিধান মানি। এই সংবিধান বলতেছে ওই ছবিটা থাকতে হবে। আজকে তো কোনো ছাত্ররা ক্ষমতায় নাই, আজকে তো যেই ছাত্রের ভয় অস্থির ছিলাম আমরা, তারা তো নাই। কিন্তু রাষ্ট্রপতির বঙ্গভবনে এই ছবিটা ঝুলতেছে না কেন? বিদেশি দূতাবাস থেকে নাকি ইউনূস সরকার নামাই দিছিল, এখন ঝুলতেছে না কেন? 4-এর ক। প্রতি মুহূর্তে আপনি সংবিধান ভায়োলেট করতেছেন। আরো জাতির জ্ঞাতার্থে বলতেছে, বঙ্গভবন থেকেও নামিয়ে দিয়েছে, তখনই দিয়ে। কইরা যদি এই 4-এর ক বাদ দেন ভালো কথা, কিন্তু যতক্ষণ বাদ দিতে পারতেছেন না অতক্ষণ ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে। এবং আপনি এটার এই ক্রিমিনাল অফেন্স কিন্তু হচ্ছে, এটার অ্যাকশন কিন্তু কখনো যাবে না। এই আইনটি, এই সংবিধানটা পুরো যদি বাতিল হয়ে যায়, নতুন সংবিধান আসে, তাতেও এই সংবিধান যতক্ষণ ছিল ততক্ষণ যে আপনি মানেন নাই সেটার বিচার হবে। নাম্বার 1। নাম্বার 2-তে আসেন, আপনি রাষ্ট্রপতিকে নাকি যা সাজায় দেয় তাই বলবে। কেন? রাষ্ট্রপতির কি সেন্স নাই? উনি রাষ্ট্রপতি, হি রিপ্রেজেন্ট বাংলাদেশের নাম্বার 1 ব্যক্তি। আপনাকে লিখে দিলেই পড়বেন কেন? হি কুড হ্যাভ রিজাইন। না, আমার আদর্শ বঙ্গবন্ধু, উনি বলছেন এই সংবিধান রক্ষার জন্য আমি জীবন দিতে পারি। কোথায় জীবন দিচ্ছেন? উনি পবিত্র পার্লামেন্টে গিয়া উনি মিথ্যাচার করেছেন। হ্যাঁ, বলবেন সরকার লিখে দিছে, আমি পড়বো কেন? আমার দরকারটা কি? এইখানে সংবিধানে উনি গিয়ে পার্লামেন্টে বলছেন জাতি মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, আমি মানি জিয়াউর রহমানকে। ফর এক্সাম্পল, আমি শেখ মুজিবকে ঘোষক মানলাম না, স্বাধীনতার ঘোষক আমি মানলাম না, আমি জিয়াউর রহমানকে মানবো। কিন্তু আপনার জায়গাটা তো বদল করে নেবেন। এই কাগজে লেখা আছে একটা, পড়বেন আর একটা, এটা কি হবে? আপনি কাগজে লেখা একটা পড়তেছেন আর একটা। এখানে আমি পড়ে শোনাই। সংবিধানের 6ষ্ঠ তফসিল 150(2) অনুচ্ছেদ মোতাবেক, এটা জাতির জানা দরকার আমি মনে করি। 1971 সালের 25শে মার্চ মধ্যরাত থেকে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা। এবং এই যে ঘোষণাপত্র, এখানে তার ঘোষণাটা পরিষ্কার বলা আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। আপনি যদি বলতে চান এটা মিথ্যা, ভালো কথা। যতক্ষণ মধ্যে চেঞ্জ না হয়, যতক্ষণ মধ্যে এই ডকুমেন্টে লেখা থাকবে, ততক্ষণ মতো আপনাকে মানতে হবে। আপনি অফেন্স করতেছেন ফুল টাইম। সুতরাং আমরা যে সংবিধানের কথা বলতেছি, এখন আসেন এই সংবিধানের 123-এ বলা আছে, এই সংবিধানের 123 অনুচ্ছেদে যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন দেবেন। এই সংবিধানে 123 অনুচ্ছেদে 586 দিন পর যখন নির্বাচন করা হইল, কোন সংবিধানে? বলতে হবে তোমাকে। রাষ্ট্রপতি যখন ভাষণ দিলেন সংসদে, একবারও কি বলছেন 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা 18 মাস পরে বা 17 মাস পরে করেছি এই কারণে? বলছেন? বলেননি। আপনি কে সংবিধান চেঞ্জ করার? যতক্ষণ সংস্কার না হয় আপনি পারবেন না। তার মানে সংবিধানে যারা সংসদে যারা ঢুকেছেন, তারা কোন বিধানে ঢুকেছেন? আমি বারবার বলছি, ইউনূস সাহেবের অলিখিত সংবিধান ছিল। সেই অলিখিত সংবিধান মোতাবেক ডেট ছিল, দিল 26শে মার্চ 2026-এর 12ই ফেব্রুয়ারি, এবং সেই দিনই নির্বাচন হয়েছে। এবং এই সংবিধান মোতাবেক এবং তারা কিন্তু ওই ইউনূস সাহেবের ইয়ের উপরে নির্বাচন করে পার্লামেন্টে আসছে, সংবিধান মানেন নাই। এখনো তাহলে কি রাষ্ট্র সংবিধানে চলছেন নাকি অলিখিত সংবিধানে চলছেন? যদি সংবিধান মোতাবেক বলি, তাহলে ইমিডিয়েটলি বঙ্গবন্ধুর ছবি ঝুলান এবং স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুকে বলতে হবে আমি এই সংবিধান মোতাবেক।
আর তা নাহলে সংস্কার করুন, এখন আসেন সংস্কার করবেন কেমন? আপনি এখন ঢুকতে পারবেন না। সেই সংস্কার করার জন্য রাষ্ট্রপতি একটা আদেশ জারি করলেন, কি? জুলাই সনদ আইন এবং গণভোটের আইন। এই যে আইন, রাষ্ট্রপতির আইনটা যে আদেশ, যে আইন, সেটা আমি আপনাকে বুঝাচ্ছি। রাষ্ট্রপতির আদেশ আইন, কেন আইন সেটা আমি বলতেছি। এটা পাবেন আপনি সংবিধানের 150 বলতেছি, এক মিনিট, এখনই বলি। হ্যাঁ, এইটা পাবেন আপনি সংবিধানের 152 অনুচ্ছেদে। 152 অনুচ্ছেদের এক জায়গায় বলা আছে আইন মানে কি। আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ, কথাটা বুঝেন, আদেশ, রাষ্ট্রপতির আদেশ, এটা আইন। এই আইন যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে অতক্ষণ পর্যন্ত এই আইন বলবৎ, নাম্বার 1। এবং এই আইনের আলোকে প্রেসিডেন্ট অর্ডার, বাংলাদেশ ব্যাংক অর্ডার চলমান, আরপিও আদেশ চলমান, এরকম বহু প্রেসিডেন্ট অর্ডার এখনো চলমান। এবং এই রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছেন সেটা আইন, সংবিধান মোতাবেক। তাহলে আইন যদি হয়, সেই আইন মোতাবেক গণভোটের জন্য আইন করা হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা আইন করা হয়েছিল। সেই আইনের ফসলটা কি? নির্বাচন হয়ে গেছে, গণভোট হয়ে গেছে। এখন যদি এই আইনটাকে আপনাকে বাতিলও করেন, ওই আইনের ফসল তোমার ঘরে উঠে গেছে, এটা আপনি কি করবেন? যেমন ধরেন একটা ইন্ডাস্ট্রি অনিয়ম করে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, সেই ইন্ডাস্ট্রি কি প্রডিউস করে? শ্যাম্পু, সাবান, বিস্কিট, হোয়াটএভার ইট ইজ। আপনি যখন এই ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলো বাইরে চলে গেল, 5 কোটি টাকার প্রোডাক্ট বাইরে চলে গেছে, মার্কেটিং হবে, কিন্তু ইন্ডাস্ট্রিটা অনিয়মের কারণে বাতিল হয়ে গেল, ওই প্রোডাক্টগুলো কি হবে? ওগুলো তো খাবে মানুষে, ওই বিস্কিটগুলো তো মানুষে খাবে। তো আপনি তো এই আদেশের বদৌলতে, এই আদেশটা ছিলই শুধু গণভোট আর জুলাই সনদ হওয়ার জন্য, তো সেটা তো হয়ে গেল। এখন এটা আদালতে যারা নিছেন, নিলেই কি আর না নিলেই কি, এটা বাতিল হইলে এটা তো এমনি অকার্যকর, কারণ গণভোট তো হয়ে গেছে। জুলাই আইন বাস্তবায়ন করার জন্য তো গণভোট হয়ে গেছে। সুতরাং এই সরকার যদি এই সংবিধানের করতে চায়, সংস্কার করতে চায়, এই সংবিধান মোতাবেক সে ঢুকতে পারবে না। ঢুকতে হবে তাকে ওইটাকে উইন্ডো হিসেবে মনে করে। ওই যে গণভোটের রায়, সেই রায়টা হবে উইন্ডো। সেই উইন্ডো দিয়ে সে ঢোকার পর ইচ্ছা করলে সে অনেক কিছু মানতে পারে, নাও মানতে পারে, কিন্তু ঢোকার জন্য যে জানালা, সেটা কিন্তু এই গণভোটের রায়। গল্প যতই করুক আর বাকিটা যদি করে না মেনে করুক, টোটালটা বেআইনি। সংবিধানে কেউ নির্বাচন করেন নাই, সংবিধান মোতাবেক সরকার হন নাই। আমি বলছি, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কারণ আমি বলি ইউনূস সাহেব ছিলেন অসাংবিধানিক সরকার, কোনো সন্দেহ নাই, কিন্তু সবাই দিয়ে বসাইছেন আপনারা বঙ্গভবনে গিয়ে। এই যে আপনারা বসাই দিলেন, বসানোর পর যে সংবিধান আর ফলো করে নাই, সেই সংবিধানটা যে ফলো করে নাই, অলিখিতভাবে চলে আসছে। সুতরাং এই সংবিধানকে যদি আপনি সংস্কার করতে চান, তাহলে ওই জানালা দিয়ে ঢুকতে হবে। জানালা দিয়ে ঢোকেন, নাহলে আপনি এটার ভিতরে ঢুকতে পারবেন না। ঢুকতে পারবেন কিভাবে? বেআইনিভাবে, গায়ের জোরে। কারণ আমার দেশের পার্লামেন্টের ইতিহাস 55 বছর যাবৎ 2/3 মেজরিটি পাওয়ার পর সমস্ত আইনের ঊর্ধ্বে উঠে যায়। এমন কোনো পার্লামেন্ট বাংলাদেশে হয় নাই যিনি 2/3 মেজরিটি পাওয়ার পর আইনের ঊর্ধ্বে উঠেন নাই, নাম্বার 1। নাম্বার 2, 55 বছর যাবৎ আমি দেখে আসছি নির্বাচিত প্রতিনিধিরা সাধারণ জনগণের কাছে, এলাকার জনগণের কাছে হন আতঙ্ক। কথা বলতে পারেন না, কিছুই বলতে পারেন না। এমপি হন, মন্ত্রী হন, তারা হয়ে যান সাধারণ লোকের কাছে, তার দলের বাইরের লোকগুলোর কাছে তারা হয়ে ওঠেন আতঙ্ক। এটা তো দেশ নয়, এভাবে তো দেশ চলতে পারে না। সুতরাং এই সংবিধান সংশোধন করার জন্য যে জানালাটা দরকার ঢোকার, সেই জানালা হইল জুলাই সনদের আইনি ভিত্তি বা ওই গণভোট, এর আলোকে ঢুকতে হবে। নাহলে ঢুকেন, আপনি দেখেন কত কঠিন অবস্থায় পড়েছে। এখনো সবার আগে তো এইটা করা উচিত ছিল তাদের। কই আপনি রেটিফিকেশন নেবেন, বৈধতা নেবেন, কিভাবে দেখান না? 586 দিন পর নির্বাচন করছেন, রিপেয়ার করেন, দেখি পারেন কিনা। আমরা সেটি সামনে দেখতে হবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তুষার ভাই, আপনি কি সংবিধান নিয়ে কিছু বলতে চান নাকি? আমি আসলে জ্বালানি তেল নিয়ে অবৈধ মজুদের একটি বিষয় আমরা দেখছি সারা বাংলাদেশে। জ্বালানি তেলে গেলেই ভালো। আর মূল বিষয় হচ্ছে যে আইনবিদের সাথে সংবিধান নিয়ে তর্ক করা উচিত। তা আমি শুধু এতটুকুই বলবো যে আমাদেরকে তো সংবিধানে ফিরতে হবে। হ্যাঁ, ফলে সংবিধানে যদি আমরা ফিরি, তাহলে যতটুকু ক্ষতি সাধিত হয়েছে, সেই ক্ষতি সাধিতটাকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারি নাই। তো ইউনূস সাহেব যদি অসাংবিধানিক হয়ে থাকেন
এটার জবাব ইউনূস সাহেব দিবেন। হ্যাঁ, আমরা ঢুকে আর- যাই। আর উপদেষ্টারা যদি অসাংবিধানিক কাণ্ড কারখানা করেন তারাও সেটার জবাব দিবেন। তবে আমি সাধুবাদ জানাই যে জাতীয়তাবাদী দল এই ড্যামেজটা মেরামত করে যতটুকু সম্ভব সংবিধানের সঙ্গে থাকার চেষ্টা করছেন। এই চেষ্টাটাকে তো আমাদের মূল্য দিতে হবে। তারাও তো চাইলে এদের মতোই ফেলে দিতে পারতেন, বলতে পারতেন না। আমরা বলছি আপনার কাছে শুনতে চাই যে আসলে যে সারা দেশে আমরা দেখছি যে অভিযানও চলছে, আবার অবৈধ মজুদদার হচ্ছে, গোয়াল ঘরের মধ্যেও আমরা জ্বালানি তেল পাচ্ছি যে সেখানে মজুদ করা হচ্ছে। কারা এই মজুদগুলো করছে আসলে? জানা নাই কারা করছেন, তবে যারা করছেন তারা খুব অন্যায় কাজ করছেন। প্রথমত ডিজেল মজুত করার একটা চেষ্টা থাকবে, এটা আগেও বোঝা উচিত ছিল, কেননা ডিজেল তো সেচ কাজে ব্যবহৃত হয়। ডিজেল আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত ফিউয়েল, তো যে কারণে পরিবহনে ডিজেল লাগে, সব জায়গায় ডিজেল লাগে। তো এই জন্য ডিজেল মজুত করার একটা চেষ্টা যে থাকবে, এটা শুরু থেকেই আমরা জানি। আরেকটা খবর আছে, মোংলা ডিপোতে 12,500 লিটার তেলের হিসাবে গড়মিল পাওয়া গেছে। ডিপো ম্যানেজারকে বরখাস্ত আচ্ছা, করা হয়েছে। 12,500 লিটার তেলের গড়বড় পাওয়া গেলে আমি জানি না এটা কেন হয়েছে, কতদিন ধরে এই গড়বড় তৈরি হয়েছে। এগুলো তো খুবই অল্প। 12,500 লিটার মানে যে খুব বেশি তা কিন্তু না। আসলে আমাদের কাছে মনে হচ্ছে অনেক, কিন্তু ধরেন এক একটা গাড়ির ট্যাঙ্কে 50 লিটার তেল ধরে, তার মানে 20টা গাড়িতে 1000 লিটার। তার মানে না, 1 লিটার গড়বড় হলেও তো সেটি গড়বড় না, 20টা গাড়িতে 1000 লিটার আর কি, তাহলে 200 গাড়িতে কত লিটার আপনি হিসাব করেন। বেশি, জি। হ্যাঁ, তো আসলে খুব বেশি না, কিন্তু হ্যাঁ এটা মনে হচ্ছে যে একটা গড়বড় হয়েছে। গড়বড়ের হিসাব গড়বড়ের জায়গায় থাকবে, কিন্তু অকটেন এবং পেট্রোলের যে সংকট, এইটা হওয়ার কথা না। কেননা দেশে যদি ডিজেল থাকে তাহলে অকটেন আর পেট্রোলও থাকবে। এই জন্য যে প্রথমত রিফাইনারি থেকে আমরা অনেকখানি অকটেন পেট্রোল উৎপাদন করি এবং আমাদের এই উপজাত হিসেবে অকটেন পেট্রোল আসে, এবং অকটেন পেট্রোল কিন্তু সবসময় বেশি দামে বিক্রি হয়। যখন এটা 120 টাকা বিক্রি হচ্ছে, এটা আসল দাম কখনো 105 টাকা, কখনো 100 টাকা। গত সরকারের সময় যখন 122-23 টাকা অকটেনের দাম ছিল, তখন আসলে অকটেনের ডিপোতে মূল্য ছিল 95 থেকে 100 টাকা। তো অকটেনে সবসময় 15-20 টাকার একটা ডিফারেন্স থাকে। বলা হয় যে এই ভর্তুকিটা দেওয়ার জন্য যারা অকটেন পেট্রোলে গাড়ি চালায় তারা বেশি পয়সা দিবেন, আর এই টাকাটা ডিজেল বা অন্যখানে ভর্তুকি হিসেবে সরকার ব্যবহার করবেন। কিন্তু মুশকিল যেখানে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে অনেকেই ধরে নিয়েছেন যে কিছুদিনের মধ্যে সরকার জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করবেন, এবং অনেকেই এই কয়েক হাজার লিটার, 5-10 হাজার লিটার জমিয়ে রাখছেন। কারণ 20 টাকা করে যদি পার লিটারে চেঞ্জ হয় কোনো কারণে, তাহলে 1000 লিটারে 20,000 টাকা, 10,000 লিটারে 2 লক্ষ টাকা। তো এইভাবে অনেকে হিসাব করছেন যে ঠিক আছে, 10,000 লিটার তেল যদি আমি কোথাও মজুত করতে পারি, 2 লাখ টাকা পেলাম মুফতে 1 মাসের মধ্যে। হ্যাঁ, এই চিন্তাটা খারাপ হচ্ছে। আরেকটা হচ্ছে যে সব পাম্পে ঠিক পরিমাণে তেল আসছে না। যদি ইউনিফর্ম ওয়েতে তেল আসতো এবং এলাকার গাড়ি বা কাছাকাছি গাড়ি যারা, তারা এলাকার পাম্পেই তেল পেতেন, তাহলে এই যে লম্বা লম্বা লাইন তৈরি হয়েছে, এটা হতো না। আজ এখানে শেষ করছি।